হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন থেকে মানে রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। আমি রান্নাঘরে আছি বর্তমান। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আলু পরোটা। তো বরকে দিয়ে দিয়েছি টিফিন গুছিয়ে, ও চলে গেছে অফিসে। তো এখন আমার আর ছেলের জন্য শুধু রেডি করছি। তো চলো আলু পরোটাটা রেডি করে নিই। দেখো সব কিছু কিন্তু এখানে রেডি করাই আছে, শুধু এখন ফ্রাই করব রুটিটা, ব্যাস। তো চলো আলু পরোটাটা বানিয়ে নিই। সকালবেলায় এত বেশি তাড়া থাকে যে ক্যামেরাটা অন করারও সময় পাই না। তো যাই হোক, চলো পরোটাটা আগে বানিয়ে নিই। রান্নাবান্নায় কিন্তু আমি সেরকমভাবে এক্সপার্ট নই। বেশিরভাগ রান্নাই কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। যে সময় বিয়ে করেছি তার আগে কোনোদিন রান্নাঘরে ঢোকারই প্রয়োজন মনে করিনি, আর সেই কারণেই মার কাছ থেকে কোনো রান্নাবান্নাই শিখতে পারিনি। তবে এখন তো ইউটিউব দেখে অনেক কিছুই শেখা যায়, তাই আমি ইউটিউব থেকেই বেশিরভাগ রান্নাগুলো শিখেছিলাম। তাই আমি রান্নাবান্নাতে কিন্তু খুব বেশি এক্সপার্ট নই, ওই কোনো রকম করে বানিয়ে খাই আর কি। তো আজকে সকালে আলু পরোটা বানিয়েছিলাম। ডোটা গোল করে নিয়ে তার মাঝখানে আলু সেদ্ধ ঢুকিয়ে দিয়েছিলাম, আর তারপর মুখটা বন্ধ করে বেলে নিয়েছিলাম। পুরটা একটু বেশি দিয়েছিলাম বলে কিন্তু 4-5 দিয়ে বেরিয়ে গেছিল। যেহেতু আমরা ঘরেই খাবো তাই অতটাও সুন্দর করে বানাইনি। বেশি করে আলু সেদ্ধের পুরটা না দিলে আমার আবার খেতে ভালো লাগে না, আর সেই কারণে বেশি করে পুর দেওয়াতেই কিন্তু 4-5 দিয়ে বেরিয়ে গেছে পুরটা। আমরা তো সকালে প্রত্যেক দিনই রুটি খাই, রুটির সাথে হয়তো থাকে তরকারি, নয়তো বা সুজি বা আলু ভাজা। তাই ভাবলাম আজকে সকালবেলাটা একটু অন্যরকম ভাবে টিফিনটা বানাই। আর তাছাড়া জানো তো অন্যরকম ভাবে টিফিন বানালে খাবেও না, আর তাছাড়া সময়ও নেই সেরকম ভাবে। সকালবেলাটাই খুব বেশি তাড়াহুড়ো থাকে, কারণ কি আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি। যাই হোক, আমি কিন্তু সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। যদিও বা আমার গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তবুও কিন্তু আমি ভাজা পোড়া খেতে ভীষণ ভালোবাসি। রুটি আমার সেরকম ভাবে ভালো লাগে না, তবে পরোটা বা লুচি এসব জিনিস আমি ভীষণ ভালোবাসি। বরকে কিন্তু সকালবেলা পরোটা ভেজে দিয়েছি, আর ও কিন্তু নিয়ে চলেও গেছে অফিসে। আর এই পরোটাগুলো ছিল আমাদের জন্য। তো আমার পরোটা বানানো কমপ্লিট, আলু পরোটা, আর ছেলেকে ওই যে খেতে দিয়ে দিয়েছি। আর আমি ওই যে নিয়ে বসে পড়লাম, কারণ কি ওকে নিয়ে যাবো স্কুলে, সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। কটা বাজে বাবা? দেখতো 10টা বাজে না, এখন 10টা বাজে, 10টা 9টা 50। 9টা 50, 9টা 50 বাজে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর দাঁড়াও, আর সেরকম কিছুই বানাইনি, এই যে আলু সিদ্ধ দিয়েই খাবো, কারণ কি কোনো চানা বা ঘুগনি কিছুই বানাইনি। তো এই আলু পরোটা আর এই যে তার মধ্যে ঘুগনি লাগেও না, এটার সাথে আলু সিদ্ধ দিয়ে খাইতে হয়। ভাল লাগে আলু সিদ্ধ দিয়েই। আমার ছেলে বলে আলু সিদ্ধ দিয়েই ভাল লাগছে। তো যাই হোক, সকালবেলা এমনিতেই সময় নিই, সেই জন্য যে আলু পুরটা পরোটার ভিতরে ঢুকিয়েছিলাম, সেই আলুর পুরটা দিয়ে আমরা এখন খাবো। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, আর তারপরে আসছি, তারপরে অনেক কাজ আছে, সেই কাজগুলোও করতে হবে। টিফিনটা করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, এখন একটু রোদ উঠিয়েছে, আর সেই কারণেই ভাবলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দেই। সকাল থেকে যে হারে বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম আজকে স্কুলে পাঠাবো, তবে রোদ যখন উঠেছে ওকে বাড়িতে আর রাখবো না, কারণ বাড়িতে থাকলে সারাদিন টিভি দেখবে, নয়তোবা সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে। যেহেতু বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, তাই ছেলের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। পরোটা ভাজার পরে গ্যাসটা একেবারে তেল চিটচিটে হয়ে গেছে, পরে সার্ফ দিয়ে মুছে নেবো। এখন আপাতত এমনি মুছে নিয়েছি, আর সমস্ত বাসনগুলোকে কোরবারে রেখে এসেছি। যদিও বা এই বাসনগুলো এখন আর মাজা হবেই না, কারণ কি এখন আর সময় নেই। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে বাদবাকি কাজগুলো করবো। আমি রুটি বানানোর সময় না একটা পেপার পেতে নিই, কারণ কি রুটিটা বেলার সময় অনেক আটা পড়ে যায়, আর সেই কারণে একটা পেপার পেতে নিই। আর একটা পেপার না পাতিয়ে দিলে চারপাশে দেখি পুরো ছড়িয়ে যায় আটাগুলো। কোনো রকম করে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিয়েছি। জানলা দিয়ে যেহেতু প্রচুর হাওয়া, পর্দাটা শুধু নামিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু বেশিরভাগ সময় দরজা জানলা বন্ধ করে রান্না বান্না, কারণ আমার সাথে এর আগে এমন অনেক ঘটনা ঘটেছে। জানলা বা দরজা খোলা রেখে যখন আমি কোরবাড়ি গিয়েছি, আর আসার পরে দেখি গ্যাস বন্ধ হয়ে আছে। আমি সবসময় রান্না করার সময় দরজা জানলাগুলো বন্ধ করে নিয়ে রান্না বান্নাগুলো করি। আর তোমরা তো দেখেইছো আমার কোরপাড়টা যেহেতু অনেকটা দূরে, কোরপাড়ার রান্নাঘর আসা যাওয়া করতে কিন্তু অনেকটা সময় আমার চলে যায়। এর জন্য কোরবারে কোনো কাজ করতে গেলে বারবার করে রান্নাঘরে আসতেও ইচ্ছে করে না। একবারে কোরবারের কাজটা শেষ করে তারপরেই কিন্তু রান্নাঘরে আমি আসি। আমার মনে হয় সেই কারণে আমাকে আর মর্নিং ওয়ার্ক করা দরকার পড়ে না, কারণ আমাদের বাড়িতে সারাদিন যে পরিমাণ হাঁটাহাঁটি আমাকে করতে হয়, আমার তো মনে হয় মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়ার্ক দুটোই আমার হয়ে যায়। যাই হোক, সকালবেলা বিছানাটা মোটামুটি করে তুলেছিলাম আমাদের ঘরের, তবে বিছানাটা কিন্তু টান টান করি, তাই আমাদের ঘরের বিছানাটা একটু টান টান করে দিয়ে ছেলের ঘরের বিছানাটা ওইদিকে এসে তুলে নিয়েছি। আগে একটা বিছানায় তুলতে হতো, আর এখন দুটো বিছানা তুলতে হয়। দিন দিন কাজ কমছে না, উল্টো বেড়েই যাচ্ছে। ছেলেকে ওদিকে গরম জলটা দিয়ে দিয়েছি, আর ওদিকে স্নানটাও সেরে নিয়েছে। আমি আগালাম। ঘরের এই টুকটাক কাজগুলো সারতে সারতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। স্কুলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ছেলে কিন্তু আমার থেকে অনেকটা এগিয়ে গেছে। কি করার আছে বলো, সবকিছু কাজই তো সামাল দিতে হবে আমাকে। তো ছেলেকে স্কুলে ছেড়ে আসলাম, কেবলমাত্র দেরি হয়ে গেছিলো অনেকটাই। তো চলো এবার বাড়ি যাই।
বাড়িতে ফিরেই কিন্তু আমি আর 1 মিনিটও দেরি করিনি। বৃষ্টি তো আমাদের দিকে কদিন থেকে পড়েই যাচ্ছে কন্টিনিউ, তাই দিনের কাপড় জামাগুলো দিনে আর শুকাচ্ছে না। হাওয়াতে কিন্তু জলগুলো ঝরে যায়, কিন্তু কাপড়গুলো আর শুকাচ্ছে না। রোদ্দুর যেহেতু খুব সুন্দর উঠিয়েছে, আকাশটাও পরিষ্কার, তাই এসে আমি তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো মেলে দিয়েছিলাম দড়িতে। আর বাড়িতে কিন্তু আমি শুধু একা নই, বাড়িতে আরো লোক আছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমাদের বাড়িতে কে কে থাকে। আজকে কিন্তু এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, তবে এই নিয়ে গল্প করব তোমাদের সাথে একটু পরে, কারণ এখন তোমাদের সাথে গল্প করতে বসলে অনেকটাই সময় চলে যাবে, আর সময় এখন আমার কাছে সোনার মতো দামি। ছেলের স্কুল থেকে আসার পরে টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরেছি। তো এখন একটু বসেছি এই যে দুধ নিয়ে, দুধের গ্লাস, এই যে দুধ। তো ছেলে তো দুধ খেতে চায় না, তো একটুখানি দুধ ছিল, কালকে রাতে বরকে দুধ আর কলা দিয়ে খেতে দিয়েছিলাম। ও দুধ কলা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে রাত্রেবেলা সেটা দিয়ে দিয়েছিলাম। তো এখন একটুখানি দুধ বেঁধেছে, ভাবলাম যে দুধটা আমি খেয়ে নিই, ছেলে একদম দুধ খেতে চায় না, তো ওই জন্য ওকে সকালবেলা তার জন্য দেইনি। তো একটা ভিডিও এডিট করার ছিল, সেই ভিডিওটা এডিট করতে করতে যেন কটা বেজে গেছে, এখন পাক্কা 1টা বাজে। 11:30টার দিকে ছেলে স্কুল থেকে এসেছি, আসার পরে টুকটাক কিছু কাজ করেছি, আর তারপরে ভিডিওটা এডিট করতে বসেছি, 1টা বেজে গেছে। এখন বুঝতে পারছি না যে কি করব। ছেলেকে আবার 2:30টার দিকে আনতে যেতে হবে স্কুলে, বাসন আছে, আজকে বৃহস্পতিবার, ঘর মুছতে হবে, রান্নাবান্না করতে হবে। তাই বসে বসে চিন্তা করলাম যে ডাল আর ভাতটা আমি বসিয়ে দিই গ্যাসে, তারপরে ঘরটা মুছতে থাকি। ডাল আর ভাতটা হয়ে গেলে তারপরে বাসনগুলো মেজে স্নানে ঢুকবো, এসে আবার পুজো দিতে হবে। মানে অনেক কাজ, জানো তো, আর ভালো লাগে না। মানে এইভাবে বসে থাকি চুপচাপ, এরকম মনে হয় মাঝে মাঝে। একটুখানি যে বসবো না, সেটাও শান্তি নেই। বসলেও মনে হয় যে না, কত কাজ আছে, কীভাবে বসে থাকি, একটুখানি রিল্যাক্সভাবে বসতেও পারি না এখন। যাই হোক, চলো, কাজ তো করতেই হবে, তো কাজগুলো সেরে ফেলি। তার আগে দুধটা একটু খেয়ে নিই। দুধ সেভাবে এখন আর খাওয়া হয় না। তো এদিকে ভাত ডালটা কিন্তু দেখো বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এই হাঁড়িতে ডাল চাপিয়ে দিয়েছি। এই দেখো ঘড়িতে কটা বাজে, 1টা 10। যেহেতু আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে, সেজন্য ওই 1টাই ধরো, 1টা 5 হবে হয়তো, 1টা 5-এর মতো বাজে। তো ভাতটা চাপিয়ে দিলাম, এবার আমি এসে ঘরটা মুছে নেবো তাড়াতাড়ি করে। ঘরটা মুছে আবার দেখি কাপড়ও আছে, সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল, এখন দেখি বাইরে খুব সুন্দর রোদ উঠিয়েছে। তো ভাবছি যে কাপড়গুলো ধুয়ে নেবো নাকি রেখে দেবো, দেখি কি করা যায়। তো চলো আগে ঘরটা মুছে নেই। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এখন আমি আমার সংসারের পেছনে লাগিয়ে দিয়েছি, নিজেকেও সময় দিই না। অনেকে আমাকে বারবার করে বলে সংসার অত বেশি করো না, কারণ দিন শেষে সংসারের লোকগুলো তোমাকে কেউ বুঝবে না। আর কোথাও যেন কথাটা একদম সঠিক, আমিও কিন্তু সেটাই অনুভব করি। তবে আমার এই সংসারটার প্রতি এত বেশি মায়া, আমি সবকিছু বুঝেও না বুঝার ভান করি। সংসারটাকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারি না, সংসারটার জন্য সময় আমাকে দিতেই হয়। আর সংসারের প্রতি আমার এত বেশি টানের জন্য আমি নিজেকেও সময় দিই না। আমার পুরো একটা দিনই কিন্তু আমি সংসারের পেছনেই লাগিয়ে দিই। বছরের কটা দিনই বা আমি কোথাও ঘুরতে যাই, খুব বেশি দরকার না পড়লে আমি কোথাওই যাই না ঘুরতে। আর এইসব নিয়ে আমি কখনো কাউকে জোর করি না। দেখো, একটা সংসার করতে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু হাত আছে, তবে দিন শেষে নাম কিন্তু হয় শুধুমাত্র স্বামীর। স্বামীর পেছনের ব্যাক সাপোর্ট হিসেবে আমরা স্ত্রীরা থাকি, তবে সফলতার মুখ দেখার পর সে ব্যাক সাপোর্টটাকে সবাই ভুলে যায়, তার নাম কিন্তু কেউই করে না। আর আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনই এভাবে শেষ হয়ে যায়। একটা সংসারের জন্য আমরা দিনরাত করি ঠিকই, আর এই সংসারের জন্য নিজের সৌন্দর্যটাকেও নষ্ট করে ফেলি, নিজের যত্ন নিতেই ভুলে যাই শুধুমাত্র সংসারটার জন্য। তবে দিন শেষে নাম কিন্তু আমাদের কোনোদিনই হয় না। আর এই কারণেই হয়তো আমাকে সবাই বলে এত বেশি সংসার করো না। তবে বিশ্বাস করো, স্বার্থপর যদি হতাম তবে হয়তো কবে সংসারটার প্রতি এত কিছু করা ছেড়েই দিতাম। দিন শেষে আমার নাম না হোক, তবুও সংসারটার জন্য আমি দিনরাত করেই যাব। সব শেষে আমার স্বামীর সফলতা তো আসবে, সে তো আমারই আত্মা। তো ঘর মুছতে মুছতে দেখি এদিকে আমার ভাতটা ফুটে গেছে, এদিকে ডালও ফুটে গেছে। তো ওইগুলো এখনও আর একটু হবে। তো এগুলো হতে হতে বাসন, এই যে দেখো বাসন বেশি নেই, অল্পই বাসন আছে। বাসনগুলো তো আমার বড়ি মেজে দিয়েছে, কারণ কি আমার হাতের অবস্থাটা তোমাদের একবার দেখাই। তো এই দেখো আমার হাতের অবস্থা, হাত ফেটে যাচ্ছে। তো হাতের অবস্থাটা তোমাদের দেখালাম কি অবস্থা হয়েছে। দেখো, এটা এখনো ফাটেনি, অল্প অল্প ফাটা শুরু করছে কেবল। ঠান্ডার দিনে এত বেশি ফেটে গেছিলো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পাও কিন্তু আমার ফেটেছে, পাটা তোমাদের দেখাচ্ছি না, তবে হাতটা শুধু দেখালাম। হাতের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছ খুবই খারাপ আর কি দিকে যাচ্ছে। যদিও বা এখনও সেরকমভাবে প্রবলেম হচ্ছে না। কাল দেখেছিলাম এই আঙ্গুলের মানে এই নখের ভেতরে ফেটে গেছে। তো নখটা যেহেতু আমার 4টা নখই কিন্তু বড় ছিল, এই নখটা তো এখনও বড়ই আছেই। তো এই নখটাও কিন্তু বড় ছিল, এই 4টা নখে কিন্তু বড় ছিল। ভোট দিয়েছি, এখনও যায়নি কালিটা। তো যাই হোক, এই নখটাও কিন্তু বড় ছিল।
তো এই নখের ভিতরে দেখি ফেটে গেছে, সেজন্য চামড়াটা ফেটে গেছে। তো কালকে বরকে বলেছিলাম রাতের বেলাতেই আমার এই নখটা কেটে দিতে। যখন দোকানে কাজ করছিলাম খুবই ব্যথা করছিল, তো বাড়িতে এসে তারপরে দেখছি যে নখের ভিতরটাই ফেটে গেছে, বর টস দিয়ে দেখেছে, তো সেই কারণে নখগুলো কেটে দিয়েছি। তো আমি কিন্তু এখন গ্লাভস পরে কাজ করব। আমার বাড়িতে পরা যে গ্লাভসটা সেটা ফেটে গেছে, সেজন্য দোকানে যে কালো কালারের গ্লাভসগুলো পরি সেই গ্লাভসগুলো পরে এখন আমি বাসন মাজবো। আর আমার বর কেন বাসন মেজে দেয়, এই কারণেই বাসন মেজে দেয় জানো, আমার হাতের অবস্থা খারাপের জন্য। ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি পড়েছে আর এখন রোদ উঠেছে, আকাশটা এত সুন্দর লাগছে, চলো তোমাদের একবার দেখাই। এত সুন্দর ওয়েদার দেখার পরে বাড়িতে গিয়ে আর মনটা পড়ে থাকে, মন তো বলছে কোথা থেকে একটু ঘুরে আসি। আমার কিন্তু পাহাড় একটা ভীষণ পছন্দের জায়গা, তাই কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই ভাবি যে পাহাড়ে চলে যাই, সেখানে এত বেশি শান্তি, মন চায় সেখানে গিয়ে চুপচাপ বসে থাকি। তবে পাহাড়ে ঘুরতে যাওয়ার মতন ক্যাপাসিটিও নেই, সেখানে গেলে হয়তো গাড়ি ভাড়া করে যেতে হবে, নয়তো বা কারো কাছ থেকে গাড়ি ধার করে নিয়ে। আমাদের যে গাড়িটা রয়েছে সেটা নিয়ে পাহাড়ে যাওয়া সম্ভবই নয়, কারণ পাহাড় যেহেতু খাড়া রাস্তা, আমাদের গাড়ি কিন্তু সেই খাড়া রাস্তায় উঠতেই পারে না। আমাদের গাড়িটারও অনেক বছর বয়স হয়েছে, আমাদের বিয়ে যতদিন হয়েছে ঠিক তার 1 বছর বেশি হয়েছে আমাদের সেই গাড়িটারও। আমাদের মতন কিন্তু গাড়িটারও অনেক বয়স হয়েছে এখন। যাই হোক, এদিকে কিন্তু আমি বাসন মাজতে বসে পড়েছি। এগুলো কিন্তু সকালের ওই টিফিনের বাসনগুলো, তখন তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে, তবে মাজাই হয়নি, তাই এখন কিন্তু মাজতে বসেছি। বাসন মাজার গ্লাভসটা কিন্তু ফেটে গেছে, সেজন্য এই গ্লাভস গুলোই পরে নিয়েছি। হাত ফেটে যাক আর পা ফেটে যাক, কাজ তো আমাকে করতেই হবে। বর আর কতই বা কাজ করে দেবে। দুজনে মিলে রাতের বেলায় হয়তো বাসনগুলো মেজে নিই, আর নয়তো বা বর সকালে মেজে দেয়। বৃষ্টির জন্য কিন্তু কদিন থেকে রাতের বেলা বাসন মাজাই হচ্ছে না। সকালবেলা আমি টিফিন বানাতে বানাতে বর কিন্তু এদিকে আমাকে সকালবেলা বাসনগুলো মেজে দিয়েছিল। তবে বাসন তো আর এক বেলাতে বেরোয় না, যতবার খাওয়া হয় ততবারই কিন্তু বাসন বের হয়, তাই টুকটাক করে বাসনগুলো কিন্তু আমাকে মাজতেই হয়। আর গ্লাভস ছাড়া বাসন মাজতে গেলেই কিন্তু আমার হাত ফেটে যাচ্ছে। এত বছর হয়ে গেল সংসারে, কখনোই কিন্তু আমার হাত বা পা ফাটেনি, আর গ্লাভস পরে কাজ করার দরকারও পড়েনি। তবে এখন আমার দরকার পড়ছে। সারাদিন কাজের মধ্যে দিয়ে হাত ফাটার কিন্তু ব্যথাটা অনুভবই করতে পারি না, তবে রাতের বেলা যখন ঘুমাতে যাই ব্যথাটা তখনই অনুভব হয়, আর আমার রাতের ঘুমটাও কিন্তু সেই ব্যথাটা কেড়ে নেয়। আগে কিন্তু আমার বর কখনোই বাসন মেজে দিত, আর সত্যি কথা বলতে ওকে আমি বাসন মাজতে দিতাম না। তবে আমার এই সমস্যা হওয়ার পরে থেকেই আমি এই হাত ফাটা নিয়ে কিন্তু গাদা গাদা করে বাসন মেজেছি একা একা। আমি কিন্তু বরকে কখনোই জোর করতাম না তুমি আমার বাসনগুলো মেজে দাও, কারণ ও তো বাইরে কাজ করে, তাও আবার মানুষের আন্ডারে। তাই আমার ভীষণ কষ্ট লাগতো যে সে বাইরে কাজ করে আবার আমার কাজগুলো করে দেবে। কিন্তু আমার হাত পা যখন সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তখন বাধ্য হয়ে বরকে বলতে হয়েছে আমার বাসনগুলো তুমি মেজে দাও, নয়তো আমি মুখ ফুটে কখনোই কাউকে আমার যন্ত্রণার কথা প্রকাশ করি না। দেখো, চিকিৎসা যে আমি করছি না তা কিন্তু নয়, চিকিৎসা কিন্তু আমি কন্টিনিউ করেই যাচ্ছি। ওষুধ খাওয়া ছাড়লেই কেন যেন এগুলো আবার হয়ে যাচ্ছে। আমাদের এখানে স্পেশালিস্ট যে ডাক্তারটা রয়েছে স্কিনের, সেই ডাক্তারকে কিন্তু অনেকবার আমি দেখিয়েছি, আর আমাকে দিয়ে নানা রকম টেস্টও করিয়েছে। ডাক্তার কিন্তু সেগুলো চেকও করেছে, তবে বলেছে সার্ফ সাবান যেন আমি একদমই হাত না দিই, আমি যেন সবসময় পায়ে বা হাতে গ্লাভস পরে থাকি। তবে আমাদের পক্ষে কি এটা কখনোই সম্ভব? আগেও আমি গাদা গাদা কাপড় ধুয়েছি, বাসন মেজে, আর এখনো কিন্তু আমি ধুই, যার জন্যই আমার এত সমস্যা। তো আমার স্নান কমপ্লিট, কাপড় জামা ধোয়াও কমপ্লিট, আর সমস্ত কিছু শুকোতেও দিয়ে দিয়েছি, আর পুজোর বাসনগুলো মেজে নিয়েছি। আর আমি এখন ঘরে তালা দিলাম, ছেলেকে আমি স্কুলে আনতে যাবো। স্কুল থেকে এই যে সমস্ত কাপড় জামা এই যে মেলে দিয়েছি, আর পেছনে কিছুটা দিয়েছে আর ওয়ালে কিছুটা দিয়েছি। বৃষ্টি আসবে যদিও বা, দিয়ে রাখলাম যেটুকু শুকায় আর কি, জলটা ঝরলেও অনেকটা। তো এখন যাবো ছেলেকে স্কুল থেকে আনতে। বাড়িতে যেহেতু কেউই থাকে না, সেই কারণে আমি তালা মেরে দিই। তো ছেলেকে নিয়ে আসি ঝটপট করে। তো চলে আসলাম আমরা স্কুল থেকে, আমার অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে। বাবা একা একা দাঁড়াইছিলি না? হ্যাঁ, দুজন ছিল খালি। দুজন ছিল। আমার এই কাজ বাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কি আর বলবো, খুব ভাবাই গেলাম। কোন পাশে যাবে? বলছে হ্যাঁ ওই পাশে, ওই পাশে। এ পাশে না? না না ওই পাশে, হ্যাঁ হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ। তো এই পাশে কেন ঘোরাও? উল্টা দিকে আসো। এখন কিন্তু রান্না বান্না করবো। স্কুল থেকে ছেলেকে তো নিয়ে চলে আসছি, তখন শুধু ভাতটা করে রেখেছি আর ডালটা শুধু সেদ্ধ করে রেখেছি, এখনও সম্বার দেইনি। তো ভাবলাম যে তার আগে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিই। তোমাদের যে কনফিউশনটা আছে আমাদের বাড়িতে কে কে থাকে সেটা নিয়ে তোমরা বলতে বলেছো বা দেখাতে বলেছো, তো সেটাই ভাবলাম যে তোমাদের কনফিউশনটা আজকে দূর করি। তোমরা যে ভেবেছো আমাদের বাড়িতে কে কে থাকে না থাকে, আমি যে তোমাদের এর আগেও বলেছিলাম, এর আগের ভিডিওতেও কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে আমাদের বাড়িতে কে থাকে কে না থাকে। তো তবুও তোমরা বারবার করে জিজ্ঞেস করছো যে দিদি তোমাদের বাড়িতে কে থাকে, একটু দেখাও, একটু বলো। তো ভাবলাম চলো তোমাদের কনফিউশনটা আজকে দূর করে দিই। প্রথমেই বলি, ওই যে আমাদের রুমগুলো, কাপড়গুলো শুকিয়ে গেছে তাই নিচে রেখেছি। যাই হোক, ওই যে আমাদের রুমগুলো, ওগুলাতে আমরা থাকি, মানে আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে। আর এই যে একটা রুম, এই যে তালামারা আছে এখন বর্তমান। তো এই যে একটা রুম, এই রুমের মধ্যে থাকে আমাদের ভাড়া, মানে আমরা ভাড়া দিয়েছি। আর এই যে একটা রুম যেটা তালা দেওয়া আছে, এটাতে কিন্তু থাকে আমার শাশুড়ি মা। কিন্তু প্রায় দেখতে পাও আমার ভিডিওতে অন্য কাউকে, তো তারা হলো এই যে এই ঘরে যারা থাকে তারা। তো ওরা সারাদিন বেশিরভাগ থাকে না, ওরা সকালবেলাতেই কাজবাজ করে বেরিয়ে যায় সারাদিনের জন্য। আগে তো তাও থাকতো, এখন ওরা যেহেতু নেই বাড়িতে, শুধুমাত্র মানে
বাড়ির যে মানে এই ঘরের যে কর্তা মানে ছেলেটা ওই শুধু থাকছে এখন বর্তমান, ওনার স্ত্রী নেই, তো সেজন্যই তো সারাদিন ওদের দেখতে পাও না, শুধু সকালবেলার টাইমটাতেই ওরা থাকে। যাই হোক, আশা করি তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি আমাদের বাড়িতে কে কে থাকে না থাকে। সকালবেলার দিকে ওরা কাজ করে, তো সেজন্য আমি একটু দেরি করেই কাজ শুরু করি, যেহেতু ওরা সারাদিন আর থাকে না, আমি সারাদিন কাজ করতে পারি। আর এই যে রুমে তোমার শাশুড়ি মা থাকে, তোমাদের বলেছি এখন তালা দিয়ে গেছে, এখন মানে কি তালা দিয়েই চলে যায় সব সময়। তো যাই হোক, কোনো ঘরে আমি ঢুকিও না, আমার দরকারও পড়ে না। তো আশা করি তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। তো চলো এখন রান্না বান্না করবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।